আজকে থেকে আমরা বাকি অংশ পড়ব। আমরা দ্রুত পড়বো কারণ ফার্স্ট পেপারের যে গল্পগুলো আছে প্রায় একটু বড় বড় আকারের, এগুলো শেষ করতে একটু টাইম লাগে। যদি আমাদের সরাসরি ক্লাস হতো তাহলে আর একটু সুবিধা হতো। এখন জুমে তো দেখা যায় ওয়েট করতে করতে 5 মিনিট চলে যায়, সময় শেষ হলে কেটে যায়। হ্যাঁ, এজন্য সবাই একদম চুপ থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে সে একজনই আনমিউট করে প্রশ্নটা করবে, ঠিক আছে? এখন আমি তোমাদের সাথে সরাসরি যে স্ক্রিনটা শেয়ার করব, যেটা ক্লাসে যতটুকু পড়িয়েছিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। সবাই যার যার যে বাংলা প্রথম পত্র বোর্ড বইটা আছে ওটা নিয়ে নাও। ওয়ালাইকুম সালাম। কার বাসা থেকে অনেক গল্প করছে? কি ভেঙে ফেলেছে কি জানো? একটু একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখনো অনেকে আসছে। ঠিক আছে বাবা, এখন আমি শুরু করে দিচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম অনুপম মানে আমাদের গল্প কথকের সম্পর্কে কিছু জেনেছিলাম। সে নিজের মুখে বলছিল যে তার কি কি বৈশিষ্ট্য, সে দেখতে কেমন এবং সে ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে, তাই না? এতটুকু পড়েছিলাম। আজকে আমরা এর পরবর্তী অংশ থেকে পড়ব। যদিও গল্প একা একা পড়া যায়, কিন্তু কেন ক্লাসে গল্প পড়াতে হয়? কারণ কোন লাইন ইম্পর্টেন্ট, কোন লাইনে অবজেক্টিভ আছে, কোন লাইন ব্যাখ্যা আসতে পারে, এটা আমি তোমাদের পড়তে পড়তে বলে দেব। যদি তোমরা একটু কষ্ট করে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমি আশা করি যে তোমাদের বাংলা যে গল্পগুলো নিজে থেকে আলাদা করে পড়তে হবে না। আর এখানে আমি একদম ধরে ধরে দাগিয়ে দাগিয়ে তোমাদের বলে দেব যে কোনটা কোনটা দাগাবে, ঠিক আছে? এরপরে দেখো, আমার আসল অভিভাবক আমার মামা। সবাই পেয়েছো? দেখতে পাচ্ছ বাবা? জি মিস। আচ্ছা দেখো, আমার আসল অভিভাবক আমার মামা। এটা হচ্ছে তোমাদের বইয়ের এক একজনের বইতে 27 পেজ। হ্যাঁ 27 পেজ। হ্যাঁ, বইয়ে দেখতে পারো। কয় নাম্বার প্যারা? প্রথমেই প্যারা, শুরুতেই, পৃষ্ঠার শুরুতেই, পৃষ্ঠার শুরুতেই। আচ্ছা, মাইক্রোফোন নিচে নামালে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ আমার? জি ম্যাম। জি মিস। আচ্ছা জি মিস, পাচ্ছি। এখানে আমার বলতে গল্পকথকের কথা বলছে। গল্পকথক বলছে যে তার আসলে যে অভিভাবক, তার বাবা তো নেই, তাই না? কে বলতে পারবে যে তার বাবা কি ছিলেন পেশায়? উকিল। উকিল ছিল। হ্যাঁ, বাবা উকিল ছিলেন। উকিল। তো তার হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন সবাই মিউট করে দাও, মানে তোমাদের মনে আছে তো। বাবা যেহেতু মারা গিয়েছে আর এখন মা আছেন, কিন্তু মা অভিভাবক না, অভিভাবক হচ্ছে তার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। এইটা তোমরা দেখাবে যে কত বছরের বড়? 6 বছরের বড়। এটা কিন্তু আসে অনেক সময় যে গল্প কথা হচ্ছে তার মামা কত বড়, আসলে কিন্তু খুব বেশি বড় না, কিন্তু মামা অনেক বেশি তার চেয়ে দক্ষ এবং অনেক বেশি জানে বুঝে। কিন্তু অনুপম মানে আমাদের গল্প কথক যে, সে আসলে বয়স যতই হোক সে তেমন কিছু মানে অভিজ্ঞতা তার নেই সংসার জীবন সম্পর্কে। এখন বললো যে মামা তার চেয়ে 6 বছরের বড়, কিন্তু ফুলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এর মানে কি? ফুলগু হচ্ছে একটা নদীর নাম, যেই নদীটার উপরে বালি, উপর থেকে মনে হয় যেটা কোনো নদীই না, হ্যাঁ, কিন্তু ভিতরে এর অনেক পানি আছে। উপরে যদি কোনো পানি পড়ে এই বালুগুলো শোষণ করে নিয়ে নেয়। তো সেই নদীর মতো তার মামাও যেন তাদের পরিবারটাকে শুষে নিয়েছে। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নেই। মানে এই সংসার থেকে কোনো কিছু বের করতে হলে বা কোনো তথ্য বা কোনো কিছু জানতে হলে প্রথমেই মামার কাছে যেতে হবে। এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। এটা কিন্তু একটা সুবিধা হয়েছে গল্পকথকের জন্য, যে তাকে সংসার নিয়ে ভাবতে হয় না, যে এখানে কি দায়িত্ব ওইখানে কি দায়িত্ব, এসব কিছু নিয়ে তার কিছুই ভাবতে হয় না। কন্যার পিতা মাতৃ স্বীকার করিবেন আমি সৎপাত্র।
এটা তোমরা দাগাও, এই লাইনটা তোমরা দাগাও। এটি হচ্ছে তোমরা বইয়ে দাগাও। বই কার জন্য রাখবে বলো? সাজিয়ে শোকেজে রেখে দিবে? বইয়ে দাগিয়ে ফেলো। কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র। এটা অনেক সময় প্রায়শই খ নম্বর প্রশ্নে চলে আসে, যে এটা কেন সৎপাত্র বলা হয়েছে। সৎপাত্র বলা হয়েছে কারণটা হচ্ছে নিজে ব্যাখ্যা দিয়েছে। দেখো, তামাকটুকু পর্যন্ত খাই না। অনেকে থাকে না পান সিগারেট এগুলো তামাক এগুলো খায়, বলছে আমি এগুলো কিছুই খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তা আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। মানে সে তার মায়ের কথা এই জন্য মেনে চলে যে না বলার মতো যে ব্যক্তিত্ব বোধ থাকতে হয় সেটা তার মধ্যে নেই। অন্তঃপুরের শাসনে চলবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অন্তঃপুর মানে কি? বাড়ির ভেতর, অর্থাৎ স্ত্রী বা মা বা বোন এদের শাসনে চলে না কিছু মানুষ, ওই ধরনের মানে সে ওই ধরনের পরিবারেই বড় হয়েছে এবং এটি তার একটি গুণ হিসেবেই সে মনে করছে। দেখো কি বলেছে পরবর্তীতে, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। স্বয়ংবরা মানে কি কেউ বলতে পারবে? বিয়ে নিজে করা, বিবাহযোগ্য, যে হ্যাঁ নিজেই স্বামী নির্বাচন করে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে ভেরি গুড। মেয়ে নিজেই স্বামী ঠিক নির্বাচন আছে ঠিক করে। আছে ঠিক আছে বাবা। মানে যে নিজের পাত্র নিজে পছন্দ করে তাকে বলা হয় স্বয়ংবরা। বলছে কেউ যদি নিজের পাত্র নিজে পছন্দ করেন তাহলে আমার একটা সুলক্ষণ এটা, যে আমি আপনার কথাতে উদ্বোস করবো। মানে নিজে কেন সুপাত্র এটা ব্যাখ্যা করেছে এই অংশে। হ্যাঁ, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, এটা স্বাভাবিক না? কারণ আমরা যেরকম শুনলাম যে সে অনেক ধনী ঘরের ছেলে এবং সে দেখতে সুন্দর, শিক্ষিত, তো এরকম একটা ছেলের জন্য অনেক বড় বড় পরিবার থেকে বিয়ে আসা তো স্বাভাবিক, তাই না? কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আচ্ছা দেখো আগের লাইনটা দেখো, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, মিউট করে একটু শুনো। ম্যাম আসসালামু ওয়ালাইকুম সালাম। বলছে যে ভাগ্য দেবতা কি করে? মানুষের ভাগ্য লেখে না? যে বলছে যে গল্প কথা বলছে যে আমার ভাগ্য তো লেখেনি ভাগ্য দেবতা, কিন্তু তার ম্যানেজার বা এজেন্ট যেন আমার মামা, সেই ডিসিশন নেয় যে আমার মানে ক্ষেত্রে কি হবে। এই জন্য বিয়ের যে সিদ্ধান্তটা সেটাও মামাই নেবেন। ধনীর কন্যা তার পছন্দ নয়। দেখো কত চালাক, মানে মামারা নিজেরা ধনী, অর্থাৎ গল্প কথকরা ধনী, কিন্তু তারা ধনীর কন্যা বিয়ে করাবে না। এর কারণ কি? আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করে আসিবে, এই তিনি চান। দেখো কি চিন্তা ভাবনা, যে এমন ঘরের মেয়ে আনবো যে মাথা নিচু করে আসবে, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। অর্থাৎ টাকা সে চায় কিন্তু ধনী মেয়ে চায় না। তিনি এমন বেহাই চান, বেহাই মানে বিয়াই, মানে মেয়ের বাবা। বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। অর্থাৎ এমন একজনের কাছে মেয়ে আনতে চান যার টাকা নেই, কিন্তু যখন চাপ দিবে তখন মেয়ের দিকে তাকিয়ে সে টাকা দেওয়ার ব্যবস্থা করবে, কসুর করিবে না মানে চেষ্টা ত্রুটি করবে না। যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অর্থাৎ এমন একজন ব্যক্তির কাছ থেকে মেয়ে আনবে যে ব্যক্তিটার তারা ইচ্ছা মতো শোষণ করতে পারবে, যে এখন যৌতুক দাও, টাকা দাও, অর্থ দাও, কিন্তু যখন বাসায় আসবে তাকে মেহমানদারি না করলেও চলবে। মানে কোনো মতে সাধারণ একটা লোক আসলে যেরকম আপ্যায়ন করে সেরকম করলেই চলবে। মানে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুপা, এর মানে কি? গুড়গুড়ি হচ্ছে একটা বিশেষ হুপা, যারা কোনো বিশেষ মেহমান আসলে এটা দেওয়া হতো, একদম নল পাইপ বলা। তোমরা হয়তো আগের কোনো সিনেমা দেখতে পারো যে এরকম বড় পাইপের মধ্যে ভাবে করে টানছে, ওটা হচ্ছে গুড়গুড়ি। আর বাধাপা হচ্ছে গ্রামে যে দেখায় নারিকেলের মতো কেউ ভাবে ফু দিয়ে ধোয়া বের হয়, ওটা হচ্ছে সাধারণ আর কি। তো এই দুটোর মধ্যে বাধা হুকা দেওয়া হচ্ছে যারা নর্মাল মানুষ তাদেরকে, আর গুড়গুড়িতে হচ্ছে বিশেষ কোনো মেহমান আসলে। তো এমন বেহাই চান যাকে গুড়গুড়ি না দিয়ে বাধা হুকা দিলেও সে মনে কষ্ট পাবে না বা নালিশ করবে না। এর পরবর্তীতে দেখো কি হচ্ছে, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। এখানে দুটো তথ্য আছে। একটা হচ্ছে গল্পকথকের বন্ধুর নাম কি, নাম হচ্ছে হরিশ, এবং সে কোথায় কাজ করে? সে কাজ করে কানপুরে। এটা দাগও আলাদা আলাদা করে, হরিশের নিচে দাগ দাও, কানপুরের নিচেও দাগ দাও। সে ছুটিতে কলকাতা আসিয়া আমার মন উতলা করিয়া দিল। দেখো কিভাবে উতলা করলো। সে বলিল, ওহে মেয়ে যদি বলো
একটা খাসা মেয়ে আছে। এখানে এই যে খাসা মেয়ে, এর মানে কি চমৎকার মেয়ে। এই খাসা মেয়েটা দাগাবে, কারণ অনেক সময় অবজেক্টিভে চলে আসে যে হরিশ মেয়েটাকে কেমন মেয়ে বলেছিল। খাসা মেয়ে মানে চমৎকার একটা মেয়ে আছে। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছি। আমরা কিন্তু গল্পের শুরুতেই পড়েছিলাম যে কলেজে যতগুলো পরীক্ষা পাশ করার কথা আমি পাশ করেছি, তখন আমরা জানতাম না সে আসলে কোন পর্যন্ত পড়ালেখা করেছে। এখানে আমরা পেয়েছি কি এমএ পাশ করেছে। এটা দাগাতে হবে যে গল্প কথক কি পর্যন্ত পড়ালেখা করেছে, এমএ পাশ করেছে। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। দেখো, তার পড়ালেখা নেই এখন, এবং চাকরি করার ইচ্ছাও নেই, কোনো পরীক্ষা নেই, উমিদারি নেই। মানে অনেকে পাশ করার পর চাকরি করার জন্য দৌড়াদৌড়ি করে না, আবার অনেকের কাছে যায় যে প্লিজ আমাকে একটা চাকরি দেন, এটাকে বলে উমেদারি করা। সে উমেদারিও করবে না, চাকরি করার দরকারও তার নেই। কেন দরকার নেই? কারণ তাদের প্রচুর অর্থ আছে, আর মা মামা আছে, তারা চায় যে সে বসে বসেই থাকুক। হ্যাঁ, তো বলছে আমার অনেক ছুটি, আমার অনেক অবসর। এই সময় কি হলো, সে কি করছিল, এই অবকাশের মরুভূমির মধ্যে, অবকাশের মরুভূমি মানে এই অবসর সময়ের মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। মানে সে তখন কল্পনা করছিল যে পৃথিবীর নারীর সৌন্দর্য, এই সে এগুলো সে ভাবছিল। এমন সময় কিন্তু তার বন্ধু এসে কি বললো, একটা মেয়ের কথা বললো যে যার সাথে তাকে বিয়ে দিতে চায়। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বহিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। মিউট করো বাবা। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। এখানে একটা অবজেক্টিভ আছে যে কে রসিক ছিল, হরিশ মানুষটা রসিক ছিল। এটা অনেকবার বহু নির্বাচনী প্রশ্নে আসে যে এই গল্পের মধ্যে রসিক চরিত্র কোনটি, মানে যে খুব রসি রসিয়ে গল্প করে না, অনেকের স্বভাব থাকে। তো হরিশের বলার ভঙ্গিটা খুব ভালো ছিল। এটা শুনে সে যেন আরো বেশি শুনতে চাচ্ছিল যে কেমন মেয়েটা। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। মানে সে চায় যে মামার কাছে গিয়ে কথাটা বলুক, কারণ তার সে তো ব্যক্তিত্ব নেই যে সে বলবে যে না আমি পছন্দ করবো, আমি দেখে আসি। সে বলছে মামাকে বলো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এই যে এটা এই লাইনটা দেখাবো। কে আসর জমাতে অদ্বিতীয়? হরিশ। কারণ কি, তার বলার যে ভঙ্গি, এটা সবাইকে খুব আকৃষ্ট করে, খুব রসিয়ে রসিয়ে কথা বলতে পারে, গল্প বলতে পারে। তাই এটি অবজেক্টিভ আসে যে কে আসর জমাতে অদ্বিতীয়, মানে তার মতো আর কেউ নেই, তাই সর্বত্রই তাহার খ্যাতি। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। অর্থাৎ মামার মতো যে কাঠখোট্টা মানুষ, সেও হরিশকে পছন্দ করে। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। স্বাভাবিক, মামা তো অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি অর্থলোভী। সে জানতে চাচ্ছে মেয়ের বাবা কেমন। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘর ভরা ছিল। লক্ষ্মীকে, লক্ষ্মী হচ্ছেন ধনের দেবী, অর্থের দেবী। তো লক্ষ্মীর যে মঙ্গল ঘট হচ্ছে লক্ষ্মী, দেবী লক্ষ্মীর প্রতীক। হ্যাঁ, তো এককালে এই মেয়েদের বংশে অনেক ধনী ছিল, এটা বোঝানোর জন্য এই লাইনটা ব্যবহার করা হয়েছে। ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়। মঙ্গল ঘটকে আবার একটু বলুন। এটা হচ্ছে লক্ষ্মী, দেবী লক্ষ্মীর মানে প্রতীক। এটা যে এখানে এটা থাকলে বোঝায় যে মঙ্গল ঘট ভরা, মানে বোঝায় যে একটা ব্যক্তি ধনী। ঘট মানে হচ্ছে একটা পাত্রের মতো। হ্যাঁ, তো লক্ষ্মীর যে মঙ্গল ঘট থাকে হাতে, সেটা যদি ভরা থাকে তাহলে বুঝতে হবে যে সে, ওই ব্যক্তিটা অনেক ধনী আর কি। এটা একটা বাগধারার মতো হয়ে গেছে যে মঙ্গল ঘট ভরা, যে তার মানে হাড়ি পাতিল ভরার অর্থ। হ্যাঁ, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। মানে এই যে মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ তারা এককালে অনেক ধনী ছিল, এখন প্রায় টাকা পয়সা শেষ, কিন্তু এখনো এমন কিছু আছে যেটা এই মেয়ের পিছনে খরচ করতে পারবে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। মানে যে অঞ্চলে তারা থাকতো মেয়েরা, সেই অঞ্চলে তাদের যেহেতু টাকা পয়সা কমে গিয়েছে, তো তাদের মানে আগের মতো সম্মানের সাথে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য তারা কি করেছে, ভারতের পশ্চিমাঞ্চলে গিয়ে বাস করা শুরু করেছে।
এরপরের অংশ দেখছি আমরা। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জিনিস তোমাদের কাছে বই আছে, বইও আছে না? জিনিস আচ্ছা, জি আমি এই অংশটা বই থেকে বলি। জি মিস। আচ্ছা, আচ্ছা, আমরা যতটুকু পড়েছিলাম সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, মানে পশ্চিমাঞ্চলে গিয়ে সাধারণ ব্যক্তির মতো থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। যদি বলে যে এই গল্পে যে মেয়ে নারী চরিত্রটি আছে তারা কয় ভাই বোন ছিল, তারা একজনই ছিল, তার বাবার আর কোনো সন্তান ছিল না। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ যেহেতু একটি মেয়ে, তাহলে তার পিছনে খরচ করতে বাবার বাঁধবে না। যা টাকা পয়সা আছে সেই টাকা পয়সা এই মেয়ের পেছনে খরচ করবে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া আমার মন ভার হইল। চিন্তা করো, তখনকার সময় 15 বছর বয়স কিন্তু অনেক বয়স। এখন তো 15 কিছুই না, 15 বছর বয়সে বিয়ে দিলে বলে বাল্য বিবাহ, কিন্তু যে সময়ের কথা, এই সময় 15 বছর মানে এই মেয়ে বুড়ি হয়েই গিয়েছে। তো এই এত বুড়ো মেয়েকে বিয়ে করবে শুনে মামার মনটা খারাপ হয়ে গেল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নেই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। এর মানে কি দেখো, মামা ভাবছেন যে এই মেয়েটা এতদিন যাবৎ পড়ে আছে কেন, মানে কেন 15 বছর পর্যন্ত বিয়ে হয়নি, এটি মামার চিন্তা। তো বলছে এদের বংশে কোনো দোষ আছে? তখন হরি জানালো যে না, দোষ নেই। বাবা চান যে তার মেয়ের যোগ্য একটা বর, এই বর যদি না পান তিনি মেয়েকে বিয়েও দিবেন না, কিন্তু তারপরেও তিনি সমাজের ভয়ে মেয়েকে যাতার কাছে তুলে দেবেন না। একে তো বরের হাট মহার্ঘ, মানে মানে বর সহজে পাওয়া যায় না, হ্যাঁ, দুর্লভ। মহার্ঘ মানে দুর্লভ। তাহার পরে ধনুক ভাঙা পণ, মানে হচ্ছে বাবার পণ, যে যোগ্য পাত্র লাগবেই লাগবে। এই জন্য কি হচ্ছে, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছেন। মানে বাপ সময় নিচ্ছেন, কিন্তু মেয়ের বয়স কিন্তু এদিকে বেড়ে যাচ্ছে। যাই হোক, হরিষের সরস রসনার গুণ আছে, মানে রসনা মানে কি, জিহ্বা, হ্যাঁ, যে তার যে বলার ভঙ্গি, এটাতে কি হলো, মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটা কি মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। মানে মামা যত রাজত্ব করেন তার এলাকার মধ্যেই, কিন্তু এলাকার বাইরে যাওয়ার মতো তার সাহস বা ক্ষমতা কোনোটাই নেই। সে খুব ভয় পায়। সে কি মনে করে যে এই কলকাতার বাইরে যে অংশটুকু আছে তা কি, আন্দামান দ্বীপ। আন্দামান দ্বীপ হচ্ছে ভারতের একটা দ্বীপ, যেই দ্বীপের মধ্যে আগে বন্দীদেরকে নির্বাসন দেওয়া হতো। মানে আন্দামান দ্বীপের নাম শুনলে সবাই ভয় কেঁপে উঠতো যে ওই দ্বীপে নির্বাসন দিবে। তো তার মনে হতো যে কলকাতা ছাড়া বাকি সব অঞ্চলটা হচ্ছে আন্দামান দ্বীপ। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন নগর পর্যন্ত গিয়েছিলেন। এটা, এখানে দুটো অবজেক্টিভ আছে, যে আন্দামান দ্বীপের মতো লাগে এটা লাগাও, কলকাতার বাইরের অংশটা। আর দ্বিতীয়টা হচ্ছে তিনি একবার কলকাতার বাইরে কোন নগর নামে একটা অঞ্চল আছে ওই পর্যন্তই গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনুকে, মনু হচ্ছেন একজন বিশেষ মুনির নাম, হ্যাঁ, পণ্ডিতের নাম, যিনি বই লিখতেন। তার বইয়ের নাম হচ্ছে মনু সংহিতা। ওই বইয়ের মধ্যে লেখা থাকতো যে কোন কোন কাজ মানুষের করা উচিত, কোন কোন কাজ করা উচিত না। বলছেন মামা যদি মনু হতেন তাহলে উনি লিখেই দিতেন যে কলকাতার বাইরে কারও যাওয়া একদম উচিত না, খুব ভয়ঙ্কর জায়গা। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব। ও হ্যাঁ, এটা তো দিলাম। দেখো হাবড়ার পুল কি, এটাও দেখাতে হবে। হাবড়ার পুল হচ্ছে কলকাতার বাইরে একটা পুল। মানে মামা যদি মনে হতেন উনি নিয়ম করতেন যে কেউ হাবড়ার পুলের ওই পারে যেতে পারবে না, ওই জায়গাটা হচ্ছে অনেক ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, এখন আমাদের গল্প করতে ইচ্ছা ছিল যে সে নিজে গিয়ে পাত্রী দেখবে, কিন্তু সেই সাহস তো তার নেই। সে সারাক্ষণ সবার কোলে কোলে বড় হয়েছে, সে নিজে থেকে প্রস্তাব করতে পারলো না। কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হলো সে আমাদের বিনু দাদা, আমার পিসতুত ভাই। এটা দাগো বাবা। বিনু দাদা হচ্ছে কন্যাকে দেখতে গেল,
আর সে হচ্ছে পিসতুতো ভাই, মানে ফুফাতো ভাই, হ্যাঁ, পিসির ছেলে। মিস এখানে কি ফুফাতো ভাইয়ের কথা বলা হয়েছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুফাতো ভাই। পিসতুতো মানে হচ্ছে ফুফাতো ভাই। ফুফাতো ভাইয়ের নাম কি যদি আসে, লিখবে বিনু দাদা। অথবা কন্যাকে আশীর্বাদ করতে কে গেল? বিনু দাদা। হ্যাঁ, আশীর্বাদ করতে যাওয়া মানে কি, আমাদের যেমন এঙ্গেজমেন্ট করায় এরকম আর কি, কিছু একটা দিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসবে, সেটা করতে গেলে হচ্ছে বিনু দাদা। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। মানে বিনু দাদার রুচি খুবই ভালো, সে যদি এসে বলে যে ভালো, তাহলে বুঝতে হবে যে আসলেই পাত্রীটা খুব ভালো। তো এই জন্য সে খুব নির্বিঘ্নে বিনু দাদার কথায় রাজি হয়ে গেল যে বিনু দাদা এখন যাক, সমস্যা নেই, আমার যাওয়ার দরকার নেই। এখন দেখো বিনু দাদা ফিরে এসে কি বললো, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। চিন্তা করো, বিনু দাদার মতো মানুষ যে খুব মেপে মেপে কথা বলে, খুবই মানে সামান্য কথা সে বলে, সহজে কারো প্রশংসা করে না, সে এসে বললো খাঁটি সোনা বটে। এটা কিন্তু একটা অবজেক্টিভে চলে আসে যে খাঁটি সোনা বটে কার কথা বলেছে? পাত্রীর কথা বলেছে। এটা কে বলেছে? বিনু দাদা বলেছে। ঠিক আছে, বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। আট মানে কি? 8 9 10 সংখ্যা। 8 মানে হচ্ছে অনেক, 8 60, হ্যাঁ, মানে হচ্ছে অনেক কম ভাষায় অনেক কম শব্দ ব্যবহার করেন, খুব মানে সহজেই মানুষের প্রশংসা করেন না, খুব বেশি ভালো না হলে। এই জন্য আমরা যেখানে কি বলি চমৎকার, সেখানে তিনি কি বলেন? চলনসই। হ্যাঁ, মানে যেখানে আমরা একটা জিনিস দেখে ওয়াও বলি না, যে আহ কি সুন্দর, সেখানে বিনু দাদা কি বলেন? যে হ্যাঁ চলে, মানে চলে। তো এই যে বিনু দাদা, তার মানে তার সে যদি বলে খাঁটি সোনা, তাহলে বুঝো কি অবস্থা। হ্যাঁ, তাহলে তো মানে অনেক সুন্দর বা অনেক ভালো, সব দিক দিয়ে একদম পারফেক্ট বলা যায়। তারপর দেখো, অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এই লাইনটা দাগাও, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এটা হচ্ছে একটা ব্যাখ্যা চলে আসে, আবার অবজেক্টিভ আসে যে প্রজাপতির সঙ্গে কার বিরোধ নেই। এটা মানে কি, প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, হ্যাঁ, হিন্দুদের মতে প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে অনেকে একজনকে পছন্দ করে কিন্তু তার সাথে বিয়ে হয় না। কিন্তু এই যে গল্পকথক, সে যে মেয়েটার কথা শুনেছে তাকে মনে মনে পছন্দ করে ফেলেছে, তার সাথেই তার বিয়ে হবে। মানে সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আসছে, তাই সে খুব খুশি যে আমার ভাগ্যে ভালোবাসা এবং বিয়ে দুটার মধ্যে কোনো বিরোধ নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতায় আসিতে হইল। মানে কেন? কারণ ওই যে তারা কলকাতার বাইরে যায় না, ভয় পায়, কলকাতার বাইরে সবকিছুকে ভয়ঙ্কর মনে করে। এই জন্য কন্যা পক্ষকে বাধ্য করলো যে বিয়েতে তোমরা কলকাতায় আসবে, আমরা তোমাদের কানপুরে যাব না। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন। এটা তোমরা দেখাও যে গল্প কথক তার শ্বশুরের সাথে প্রথম কখন দেখা হয়, মানে হবু শ্বশুরের সাথে বিয়ের মাত্র 3 দিন পূর্বে আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, অর্থাৎ যে তার হবু শ্বশুর সে যে খুব বয়স্ক মানুষ সে তা না, তার বয়স এখন 40-এর এদিক ওদিক, খুব কম বয়স। চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। মানে মেয়ের বাবাকে দেখে তার মনে মনে সে স্বীকার করলো যে আসলে সুপুরুষ, দেখতে ভালো। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা, মানে এমন চেহারা যে তোমার চোখ পড়বে, যেখানে যাও ভিড়ের মধ্যেও তার দিকে চোখ পড়বে। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, মানে একদমই গম্ভীর মানুষ, কোনো ধরনের অযথা কথা বলা, অযথা মানুষের সাথে হাসাহাসি এগুলো করা সেরকম না। সে খুবই গম্ভীর মানুষ, যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। হ্যাঁ, মানে সে যে কথা বলে মনে হয় যে খুব একটা মানুষকে জোর দিয়ে বা মানুষকে প্রেশার দিয়ে কথা বলে না, ওই টাইপের না। এগুলো সে যে খুশি হয়েছে, দুঃখ পেয়েছে, এটাও কিন্তু গল্প কথা বুঝতে পারছেন, কিন্তু বোঝা গেছে খুশি, না হলে তো বলতোই যে না আমার মেয়েকে বিয়ে দিব না। হ্যাঁ, এদিকে কি করছে মামা, কিন্তু মুখ বন্ধ করছে না। মামা সমানে কি করছে, কথার মানে একদম মুখ থেকে অনর্গল ছুটছে, ধান কি বলছে, সারাক্ষণ প্রশংসা করছে, বলছে ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নেই, সেটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মানে বারবার গর্ব করছেন যে হ্যাঁ, আমরা জানেন না তো আপনি, আমরা কলকাতা এত নাম করা, এত আমাদের টাকা পয়সা, এই সেই, মানে অনেক কথা সমানে বলছে। আর ওই লোকটা কি করছিলেন, গল্প কথকের যে হবু শ্বশুর, তার নাম হচ্ছে শম্ভুনাথ বাবু, নামটা দেখাও তোমরা। শম্ভুনাথ বাবু কি করছিল, খালি হুম 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 হুম, মানে একদম
সব কথারই কোনো না কোনো হু হা করে উত্তর দিচ্ছিল। হ্যাঁ, কিছুই শোনা গেল না। আমি হলে দমিয়া যাইতাম, কিন্তু মামা মিস এখানে তো যে ওনার যে নাম, মেয়ের বাবার নাম তো পুরো নাম হচ্ছে শম্ভুনাথ সেন না? হ্যাঁ হ্যাঁ, এটা পরে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে আপাতত শম্ভুনাথ বাবু, মানে বাবু তো সম্মান করে বলেছে, আমরা যেমন বলি না যে রহিম সাহেব, তেমন বাবু তো সম্মান করে, তার নাম বাবু না আসলে, হিন্দুদের মধ্যে বাবু বলে সম্বোধন করে সম্মান করার জন্য। তো শম্ভুনাথ বাবু, তুমি আপাতত দাগাও, পরে দেখবে যে শম্ভুনাথ সেন তার নাম। হ্যাঁ, শম্ভুনাথ বাবু কি করছে, চুপচাপ ভাব দেখিয়ে ভাবলেন। ও এর আগে কি বললো যে এই যে মনে করো আমি অনেক কথা বলছি আর সামনে যে আছে সে শুধু হুম হুম এভাবে উত্তর দিচ্ছে, তাহলে কিন্তু কথা বলার মানে স্পিড কমে যায় না, মজাটা নষ্ট হয়ে যায়। কিন্তু এরকম যদি হতো গল্পকথকের সাথে, তাহলে সে মনে হয় আর কথা আগাতে পারতো না, দমে যেত যে বাবারে বাবা এই লোকটা এত চুপচাপ। কিন্তু মামাকে দমানো শক্ত, সেই বকবক করেই যাচ্ছে। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের, এটা দাগাও। মানে মামার মতে যে মেয়ের বাবারা, তাদের এত তেজ থাকবে কেন, তারা মানে হুজুর হুজুর করবে। হ্যাঁ, তো তেজ থাকার একটা দোষের, কোনটা থাকা দোষের? তেজ থাকা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতে তাহাকে বিদায় দিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। দেখো, এটা কিন্তু একটা অপমানই বলা যায়, যে আপনার কোনো পাত্তা নেই, আপনাকে নিয়মে আমি সম্মান করে বিদায় দিব, সেটা দরকার নেই, আপনি যান। উপর থেকে বিদায় দিয়ে দিচ্ছে, আপনি চলে যান। ও হচ্ছে কেটে যায় এটাই ভাবছি। 10:30 বেজে গিয়েছে। আচ্ছা, পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। এই যে এখন যৌতুকের বিষয়, হ্যাঁ, যৌতুক নিয়ে কথাবার্তা অলরেডি হয়ে গিয়েছে যে কি হবে না হবে। এখন মামা নিজেকে অসামান্য চতুর বলে অভিমান করিয়া থাকেন, নিজে খুব চালাক মনে করে মামা। কথাবার্তায় কোথাও তিনি কিছু ভাগ রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপর গহনা কত ভরির, সোনা কত দরের, অর্থাৎ এই অংশে এটাই আছে যে মামা কিভাবে করে মানে দামাদামি করে সে একদিন লিস্ট করে ফেলেছে যে কি কি যৌতুক সে নিবে। হ্যাঁ, কি কি মানে যৌতুক নিবে, সে একদম নিজে খুব চালাক মনে করছে। এরপরে একটু মাঝখানে যাও। আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী। এই প্যারার মাঝখানে দেখো, বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী, এটা তোমরা দাগিয়ে রাখবে। পুরো সংসারের সবাই অনেক গর্ব করে, বলে যে হ্যাঁ এই লোকটা না থাকলে আমরা কিভাবে চলতাম, অনেক আশ্চর্য লোক, পাকা লোক, এই ধরনের কথাবার্তা বলে মানে সবাই তাকে নিয়ে গর্ব করে। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতেবেন, একেবারে ধরা কথা। মানে যদি কোনো লাভের ব্যাপার হয় সেখানে মামা একদম জান দিয়ে পড়বে যে এখান থেকে আমার লাভ করতে হবে, এতে অপর পক্ষের ক্ষতি হোক, যা মন তা হোক, বাচক মরুক, তাতে আমার কিছু আসে যায় না। এরপর দেখো গায়ে হলুদ চলে এসেছে। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। মানে ইচ্ছা করে মেয়ে পক্ষকে হেনস্থা করার জন্য তারা গায়ে হলুদে এত মানুষ পাঠালো যে এটা গুনতে গেলে যেন কেরানি লাগবে। তাহাদেরকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। চিন্তা করো কতটা মানে নৃশংস মনোভাব, মানে কিরকম হিংস্র টাইপের, যে মেয়ে পক্ষ কিরকম নাকানি চোখানি খাচ্ছে, এতগুলো মানুষকে খাবার দাবার দেওয়া হঠাৎ করে, এটা ভেবে মা আর মামা তো হাসতে হাসতে শেষ। হ্যাঁ, মানে কতটা নিষ্ঠুর টাইপের। ব্যান্ড বাঁশি শখের কনসার্ট, কনসার্ট মানে কি, যে তোমরা এখন কনসার্ট করো না, ওই দেখো যে কনসার্ট, তখনও কনসার্ট মানে অনেক বাজনা টাজনা নিয়ে এত আওয়াজ করে বিয়ের দিন তারা গিয়ে উপস্থিত হলো, যে মানে যেন দেবী সরস্বতী মনে লজ্জা পেয়ে গেল। এখানে বলেছে যে সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করি, অর্থাৎ দেবী সরস্বতী কি মানে গানের অথবা যত শিল্প, তার দেবী। হ্যাঁ, তার কাছে যত সুন্দর ধ্বনি ভালো লাগে, কিন্তু এত কর্কশ আওয়াজ তারা করেছে যে দেবী সরস্বতী যেন লজ্জা পেয়ে গিয়েছে। হ্যাঁ, আংটিতে, হাড়েতে, জড়ি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। মানে তারা যে কত ধনী, এটা বোঝানোর জন্য ছেলের গায়ে যত রকমের গয়না দেওয়া সম্ভব দিয়ে দিয়েছে। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। ভাবি মানে মানে হবু জামাই। হ্যাঁ, এই ভাবি আবার যে ভাই ভাবি না। এই ভাবি হচ্ছে হবু জামাই, হবু শ্বশুরের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, দেখেন আমি কত ধনী। হ্যাঁ,
মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হয় শক্ত, মানে যতটুকু জায়গার মধ্যে আয়োজন হয়েছে সেখানে মানে জায়গা হচ্ছে না, বরযাত্রী এত গিয়েছে। তারপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকম, মানে আয়োজনটা খুব মিডিয়াম। অন্য মেয়ে বাবারা যেমন হুজুর হুজুর করে সারাক্ষণ হাত জোর করে থাকে বা সারাক্ষণ কাতর হয়ে থাকে, সেরকম না আমাদের শম্ভুনাথ বাবু। তার ব্যবহারটাও নেহাত ঠান্ডা, মানে নর্মাল। হ্যাঁ, এসেছে বিয়ে দিবে, এটা এত হুজুর হুজুর করার কিছু না। তার বিনয়টা অজস্র নয়, মানে অনেকে থাকে না অতি ভক্তি দেখায় যে কিছু মনে করেন না, কষ্ট নিয়েন না, এটা সেটা, এরকম কিছুই করছে না। সে একদম নর্মালি আছে যে হ্যাঁ আত্মীয় এসেছে, আত্মীয়র সাথে অনুযায়ী কথাবার্তা বলবো। মুখে তো কথাই নেই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, বিষ কালো। দেখা আরেকজনের বর্ণনা দিচ্ছে, এমন একজন ব্যক্তির বর্ণনা দিচ্ছে একটা লোক, যার সারা শরীরের একটা বর্ণনা দিল যে ওই লোকটাকে, ওটা হচ্ছে শম্ভুনাথ বাবুর বন্ধু। হ্যাঁ, বিপুল শরীর, তার একটি উকিল বন্ধু। মানে শম্ভুনাথ বাবু তো খুব নর্মালি চলাফেরা করছেন, এত হুজু হুজু করছেন না, কিন্তু তার একটা বন্ধু কি করছে, উকিল একটা বন্ধু হাত জোর করে একদম খুব বিনয় দেখাচ্ছে। সেটা দেখে মামা তাও একটু খুশি হলো যে যাক, মেয়ে পক্ষে কেউ তো আছে যে আমাদেরকে সম্মান করছে। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। হ্যাঁ, মানে কি নিয়ে আলোচনা হয়েছে এখন এতক্ষণে পাত্র কেটে গেছে। এখন দেখো এই অংশের মধ্যে যে পরবর্তী যে প্যারাটা আছে, এখানে কি হয়েছে, মামা একটা রুমে বসে আছে, মামার পাশে একজন শেখরা বসে আছে। শেখরা হচ্ছে স্বর্ণকার, যারা স্বর্ণ যাচাই করে, যেটাকে আসল স্বর্ণ না নকল স্বর্ণ, কত ভরি স্বর্ণ আছে। চিন্তা করো মামা কতটা ছোট লোক যে সে সাথে করে শেখরা নিয়ে এসেছে। শেখরা মেয়ের সব স্বর্ণ যাচাই করে তারপরে নিয়ে দেখবে যে ঠকছে না তো। তো এই প্যারাতে এটা দেখেছে। পরবর্তী বেলায় দেখো, শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহর কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? হ্যাঁ, মানে এটা তো মেয়ের বাবার খুব গায়ে লেগেছে যে আমার মেয়ের বিয়ে, আমি কি ফাঁকি দিব যে বিয়ের আগেই আমি গহনা যাচাই করতে দিব? এখন পাত্রের উপর তার জিজ্ঞাসা যে তুমি কি বলো, এটা কি ঠিক হবে? কিন্তু আমাদের পাত্র তো কিছু বলবে না, তাই না? কারণ তার তো ব্যক্তিত্ব নেই। সে চুপ করে বসে আছে, মামা বলছে যে সে কি বলবে। হ্যাঁ, শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? মানে শম্ভুনাথ বাবু অবাক হয়ে গেলেন যে এম এ পাশ করা একটা ছেলে, সে কিছুই বলছে না যে মামা এটা কি করছো, বিয়ে আমার, এটা ছোট লোকই করছো কেন, কিছুই বলছে না। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছে। দেখো এখানে কিন্তু একটা ইঙ্গিত দিল যে মেয়ের সব গহনা পরে বসে আছে। হ্যাঁ, তার মানে অন্য কোনো ছেলে কি বলতেন, থাক থাক, নতুন বইয়ের গা থেকে এটা খোলার দরকার নেই। কিন্তু তাও অনুপম কিছু বললো না। হ্যাঁ, এই যেখানে নাম পেলাম অনুপম, মামা বললো অনুপম এখানে কি করবে, ও সবাই গিয়ে বসো। না সবাই নয়, এখানেই বসিতে হবে। মানে সোমনাথ বাবুর কথা হচ্ছে, আমার মেয়ের যেহেতু অপমান হচ্ছে, তাহলে এই পাত্রের সামনেই হবে। কিছুক্ষণ পরে তিনি কি করলেন, গামছায় বেঁধে গহনা নিয়ে আসলো। আর এই গহনা যখন সে একটা চেক করলো, দেখো চেক করার পর কি বললো, এ আর দেখিব কি, এ হাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না। বুঝতে পারছো? মানে এত খাঁটি সোনা, মানে এত আগের অনেক পিতামহীদের, মানে তার দাদি দাদার আমলের গহনা, ওটাতে ভেজাল নেই, ভেজাল এখনকার গহনাতে আছে। হ্যাঁ, এই জন্য বললে এটা চেক করার কিছুই নেই। এরপরে আর আমাদের হাতে 2 মিনিট সময় আছে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো আমি যতটুকু পড়িয়েছি? জি মিস। আচ্ছা, আরেকটু আছে, এই লাইন একটু শেষ করে দিই। এরপর কি করেছে, মকর মুখে একটা বালা, মকর মানে কুমির, হ্যাঁ কুমিরের মুখ দিয়ে ডিজাইন করা একটা বালা, ওটা চাপ দিয়ে দেখলো যে বাঁকা হয়ে গেছে। দেখবে যে স্বর্ণে খাদ থাকে ওটা অনেক শক্ত থাকে, এটা সহজে বাঁকা হয় না। আর একদম খাঁটি স্বর্ণ যে ওটা বাঁকা হয়ে যায়। তো এগুলো দেখে মামা দেখো নোট বই নিয়ে এসেছে, একদম লাইন টু লাইন মিলিয়ে দেখলো যে কয়টা কম আছে কয়টা বেশি আছে। পরে মামা কি দেখলো যে যতটুকু হিসাব করা ছিল তার চেয়ে মেয়ের বাবা আরো বেশি দিয়েছে, কারণ তার একমাত্র মেয়ে, সে কার জন্য রাখবে। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। ইয়ারিং মানে কি? কানের দুল। হ্যাঁ, একজোড়া কানের দুলটা কি করলো সোমনাথ বাবু, এটা শেখরার হাতে দিয়ে বললো, এটা দেখেন তো। শেখরা বললো যে এটা তো বিলাতি মাল, এটাতে তেমন স্বর্ণ নিয়ে একদম খাদে ভরা। সোমনাথ বাবু কি করলো, বললো যে এটা আপনারাই রাখিয়ে দেন। দেখো একটা এখানে এখন সোমনাথ বাবু তাদেরকে অপমান করলো কেন, কারণ যখন ওই যে বিনু দাদা এসেছিল আশীর্বাদ করতে, তখন বিনু দাদা এই ইয়ারিংটা দিয়ে আশীর্বাদ করে গিয়েছিল। তার মানে
মেয়ের বাবার দেওয়া জিনিসে কোনো খাদ নেই, খাদ তাদের দেওয়া জিনিসই, অথবা আপনারা রেখে দেন আপনাদের জন্য গিফট। হ্যাঁ, তাহলে এতটুকু থাক আজকে। তোমার কি আজকের অংশটাতে কোনো সমস্যা আছে? কারো কোনো No, সমস্যা ma'am. আছে? না মিস। বুঝতে পারছো গল্পটা করে? নো ম্যাম। জি ম্যাম। নো ম্যাম। হ্যাঁ ম্যাম, মজা পেয়েছি। হ্যাঁ, মজা পাওয়ার কথা। ম্যাম কারণ মজার লাইফে থেকে লাইন রাগ করলে বেশি লাগতেছে। রাগ লাগছে। হ্যাঁ, পরে দেখো না প্রতিশোধ তো হবেই। বেশি মজা। হ্যাঁ। আরে কি এক অবস্থা রবীন্দ্রনাথের, সে না না, কোনো রবীন্দ্রনাথ প্রতিবাদই এন্ডিংটাও করে তো না। সুন্দর না। রবীন্দ্রনাথের তো দোষ নেই এখানে। এটা তো উনি তখনকার অবস্থাটা তুলে ধরছেন যে কিভাবে করে মেয়েদের প্রতি অবমাননা করা হতো, অত্যাচার করা হতো মেয়ের বাবা সেই মাদের। সময়কার কি যা যা হ্যাঁ, হতো। তারা তো লেখকরা তো ওই সময়টাকে তুলে ধরেন, তাদের তো দোষ নেই। অসাধারণভাবে তুলে ধরেছেন, এতটাই তুলে বাস্তবভাবে যে মনে হচ্ছে যে এটাই বাস্তব আর কি। আচ্ছা বাবা, তাহলে আজকে এতটুকুই থাক। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। তোমরা এতটুকু অংশ যতটুকু আমি বললাম একটু বাসায় প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আসসালামু আলাইকুম। ভালো থাকেন। হ্যাঁ, তোমরা সব ভালো থেকো। আল্লাহ হাফেজ। ম্যাম ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম।